শোন, এ মাসের শেষেই তোর ভাইজির বিয়ে ঠিক করে ফেললাম। ছেলে ডাক্তার, বিলেত ফেরত। খুব জাঁকজমক করে বিয়ের আয়োজন করছি। বুঝতেই তো পারছিস, ছেলেপক্ষের কাছে সম্মানের প্রশ্ন রয়েছে। আর একটাই তো মেয়ে, ওর ছাড়া কার জন্যই বা খরচ করব? ব্যাঙ্কোয়েট ভাড়াই 2.5 লাখ, তার উপর দামি দামি শাড়ি, গয়না, কসমেটিক্স, ব্যাগ থেকে জুতো, তত্ত্বের রকমারি। জানিস তো তোর ভাইজির পছন্দ কেমন, এক্সপেন্সিভ। তুই আমার আপন বোন, তাই আইবুড়ো ভাত থেকে রিসেপশন অবধি তোদের সবার নিমন্ত্রণ। তবে একটা কথা বলি, রাগ করিস না। যেমন তেমন সাদামাটা সাজে যাসনি যেন। যতই যাই হোক, মেয়ের শ্বশুরবাড়িতে আমার একটা মান সম্মানের ব্যাপার রয়েছে। নিমন্ত্রিত আত্মীয় স্বজন যেন কোনো কারণেই আমার বোনকে হতচ্ছেদা না করতে পারে, সেটা দেখা তো দাদা হিসেবে আমার কর্তব্য। নিজের না হোক, অন্তত আমার প্রেস্টিজের কথাটা মাথায় রাখিস। ডবল ডোর ফ্রিজের উপর রাখা কেলগসকে কর্নফ্লেক্সের দিকে চোখ পড়তেই তিনি একটু থমকে গেলেন। এখানে আবার এসব কে খায় রে? ওই তোমার ভাগ্নি। আসলে কলেজে ওঠার পর মোটা হয়ে গেছে তো, তাই কী সব ডায়েট ফায়েট শুরু করেছে। দাদা জ্ঞানদাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে বললেন, ওসব দামি দামি জিনিস খেলেও তোর মেয়ে রোগা হতে পারবে না। ছোট থেকেই দেখছি তো, অনেক আগে থেকেই তোদের কন্ট্রোল করা উচিত ছিল। শুধু তো কেলগসকেই নয়, ফল, ড্রাই ফ্রুটস, প্রোটিন, রকমারি শাকসবজি সবই তো লাগবে। তার উপর জিম, ইকুইপমেন্টস, ট্রেনারের কথা মতো মাঝে মধ্যে ডায়েট চেঞ্জ, লম্বা ধক্কল। গাব্বু টানা চালাতে পারবে? তোর ভাইজি তিতলি তো এমনিতেই রোগা, তাও রিসেপশনের দিন লেহেঙ্গা পরবে বলে ডায়েট আর জিমের মাধ্যমে স্লিম ট্রিম হওয়ার চেষ্টা করে চলেছে। উফ, কি খরচার প্রজেক্ট, তুই ভাবতে পারবি না। প্রত্যেকটা জিনিসই ভীষণ রকম এক্সপেন্সিভ। মাসে 15-20 তো ওতেই বেরিয়ে যায়। আমাদের গাব্বুটা দেখতে সুন্দর হলে কি হবে, যা চেহারা বানিয়েছে ওর পক্ষে স্লিম হওয়াটা বেশ চাপের ব্যাপার। দেখ, ডায়েট জিম টিম করে কি হয়? তোদের সময় তো আর নেই। আজকালকার দিনে স্লিম ট্রিম না হলে সৌন্দর্যের দুনিয়ায় এন্ট্রি হওয়া মুশকিল। এতক্ষণে রূপাঞ্জনার মেয়ে গাব্বু ওরফে সম্রাজ্ঞী ঘরে ঢুকলো। এতক্ষণ কি মেয়ে বাইরে থেকে দাদার বলা কথাগুলো শুনছিল নাকি? রূপাঞ্জনা প্রমাদ গুনলেন, বুকের ভেতর কাঁপন টের পেলেন। তার মেয়েটা বড্ড জেদি, আত্মসম্মানীও বটে। বাড়ি বয়ে নিমন্ত্রণ করতে আসা দাদাকে না উল্টোপাল্টা কিছু বলে বসে, তাহলে সর্বনাশ একশেষ হয়ে যাবে। রূপাঞ্জনা যে আশঙ্কা করেছিলেন, পর মুহূর্তেই সেই আশঙ্কা সত্যে পরিণত হলো। সম্রাজ্ঞী মৃদু হেসে বলল, আসলে কি বলো তো মামা, একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কী? এই পৃথিবীর বুকে চেষ্টা ছাড়া তো আজ অবধি কিচ্ছু হয়নি। এই যে ইতিহাস প্রসিদ্ধ সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, তিনি যদি নিজের হাতের ভাগ্যরেখা কেটে সাফল্য লাভের চেষ্টায় মরিয়া হয়ে না দৌড়াতেন, তাহলে কি আর ভাবিকাল তার বীরত্ব কাহিনী মনে রাখত? পলকে মামার মুখটা গম্ভীর হয়ে উঠল। এই এঁচড়ে পাকা অতিমাত্রায় যুক্তিবাদী ভাগ্নিটিকে তিনি কোনোদিনও তেমন একটা সহ্য করতে পারেন না। তার দৃষ্টিভঙ্গি বলে, মেয়েরা হবে নরম সরম, তার বোনের মতো, সহনশীলতার প্রতিমূর্তি। আঘাত করলেও সর্বংসহার মতো সে আঘাত সহ্য করবে। কিন্তু এ মেয়ে যেন অন্য ধাতুতে গড়া, আঘাত করলে প্রত্যাঘাত আসবেই। মুখটা কালো করে বললেন, তোরা সবাই মনে করে আইবুড়ো ভাতের দিন থেকে চলে যাস। সৌমেন তো এখন অফিসে, ওকে আমি আসার পথে ফোন করে দিয়েছি। মামা চলে গেলেন মা মেয়েকে একরাশ চিন্তার মধ্যে রেখে। অফিস থেকে সৌমেন বাড়ি ফিরতেই তিনজন মিলে বসা হলো গিফট কেনা, নিজেদের পোশাক আশাক, জুতো, কসমেটিক্স, জুয়েলারি, এক্সট্রার বাজেট নিয়ে। তা সৌমেন এবারে সাধ্যের অতিরিক্ত যোগান দিলেন। সেই 2.5 লাখি বিয়েবাড়ি খাওয়াও হলো। সেজেগুজে সমাগ্রীকে ভারী মিষ্টি লাগছিল। কিন্তু মামার মন্তব্য করার অভ্যেস যাবে কোথায়? ভারী চেহারার ডিজাইনার সালোয়ারের সঙ্গে পায়ে গোল্ডেন স্টিলেটো পরেছিল সম্রাজ্ঞী। রিসেপশনের দিন তাকে দেখে মামা হঠাৎই আলটপকা মন্তব্য করে বসলেন, এই চেহারায় শেষে কিনা তুই পেন্সিল হিল পরে বসলি? একটু তো খেয়াল করবি, বাস থেকে নামতে গিয়ে উল্টে পড়লে তুলবে কে? আর শোন, জমিয়ে খাস,
তিতলির মুখে শুনেছি ছেলের বাড়িতে জম্পেশ আয়োজন করেছে। এখানে আবার ডায়েট ফাইট করতে যাস না। ডায়েট করে কি আদৌ কি কোনো লাভ হয়? রোগা তুই এ জীবনে হবি না। সেই প্রথমবারের জন্য আত্মসম্মানী মেয়েটা ঠোঁট চেপে চুপ রইল আর মনে মনে ঠিক করলো যেভাবেই হোক রোগা সে হবেই। মায়ের সঙ্গে আলোচনা আগেই সেরে রেখেছিল। তিতলির বিবাহ পর্ব শেষ হতেই বাড়ির সামনের জিমে জয়েন করলো। নিজের ডায়েট চার্ট নিজেই বানালো। প্রথম দিকে রূপাঞ্জনা বিশ্বাস করতে পারেনি সত্যি গাব্বু কোনোদিনও রোগা হবে। বংশগত মোটার ধাত বলে কথা। মেয়েকে নিজের সন্দেহের কথা বেশ কয়েকবার বলেও ফেলেছিলেন। সম্রাজ্ঞী মাকে কোনো উত্তর দেয়নি। দাঁতে দাঁত চেপে নিজের লক্ষ্যে স্থির থেকে পার করেছে একের পর এক হার্ডল। আসলে লড়াইটা তো ওর নিজের সঙ্গে ছিল। গাব্বু থেকে সম্রাজ্ঞী হয়ে ওঠার লড়াই। 8 মাসের মধ্যেই তার ছিপছিপে চেহারা সবার নজর কাটতে লাগলো। আর 1 বছরের মধ্যেই সে এমন চাবুক ফিগার তৈরি করলো যে লোকে বাড়িতে এসে যেচে মডেলিংয়ের অফার দিতে শুরু করলো। ভেতরে ভেতরে তৃপ্ত হলেও বাইরে সম্রাজ্ঞী নিজেকে গাম্ভীর্যের খোলসে আটকে রাখলো। এখনও সেসব সওয়াল জবাবের পালা শেষ হয়নি। বছর 2 পর আবার সেই 2.5 লাখি বিয়ে বাড়ি। কানাঘুষার খবর, এক রাতের দামটা এখন নাকি প্রায় 3-এর গণ্ডি ছাড়িয়েছে। এক ঘনিষ্ঠ আত্মীয়ের বিয়েতে মামার সঙ্গে সম্রাজ্ঞীও নিমন্ত্রিত। চাবুক ফিগার জড়িয়ে উঠেছে লেহেঙ্গা শাড়ি। সম্রাজ্ঞীর পেছনে ছোট্টখাট্ট ভিড়। সবাই কথা বলতে চায়, সৌন্দর্যকে ছুতে চায়। কৌতূহলী মুখগুলো জানতে চায় এতদিন এই সৌন্দর্য কোথায় লুকিয়ে রেখেছিল সে। কীভাবেই বা নিজেকে এতখানি পরিবর্তন করলো। দূরে দাঁড়িয়ে মামা আর চোখে সম্রাজ্ঞীর চারপাশে জমা ভিড়টা লক্ষ্য করছিলেন। একবার সেদিকে তাকিয়ে সম্রাজ্ঞী মুচকি হেসে জবাব দিল, আসলে যে কোনো লড়াই শুরু করার জন্য একটা প্রেরণা লাগে। আর অপমানও এক রকমের প্রেরণা। সেই প্রেরণার অনুপ্রাণিত হয়েই আজ আমি এখানে। কৌতূহলী মুখগুলো স্তম্ভবাক। মুগ্ধ দৃষ্টিতে যেন হালকা বিষাদের ছোঁয়া। বিষাদ ছুঁয়ে আসা চোখের ভাষা যেন নিরুচ্চারে জানতে চায় সেই মেয়েকেও কেউ অপমান করতে পারে? কিভাবে পারে? মামার চোখ তখন মাটির দিকে। ভরা অনুষ্ঠান বাড়িতে দাঁড়িয়ে কোনোদিন এভাবে নিজের আত্মসমীক্ষা করতে হবে তা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। সেই অবস্থাতেও মনে মনে তিনি ভাগ্নির আত্মসম্মান বোধের তারিফ না করে পারলেন না। রূপাঞ্জনা মেয়ের ঠিক নামই রেখেছিল। একজন সম্রাজ্ঞী তো পারেন নিজের দৃঢ়তায় সামগ্রীর আসন অলঙ্কৃত করতে। আজ রূপাঞ্জনার এঁচড়ে পাকা মেয়েটা বহু যত্নে গড়ে তোলা তার অলঙ্কারের বলয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।